দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করে থাকি আপনাদেরকে অভিবাসন, ট্যাক্স অথবা আপনাদের দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো আপনারা ফেস করছেন বা যে সমস্যাগুলো আপনারা ফেস করছেন সেগুলো নিয়ে নানা রকমের সমাধানমূলক বা আপনাদের প্রশ্নের উত্তরমূলক প্রোগ্রাম করার চেষ্টা থাকে আমাদের এই টিবিএন অ্যানালিসিসে। আর আজ আমরা যথারীতি আমাদের অনুষ্ঠানটি সাজিয়েছি মূলত অভিবাসন নিয়ে, কারণ অভিবাসনের এমন একটি অবস্থা এই মুহূর্তে আমেরিকাতে আছে। আপনারা জানেন প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি সপ্তাহে নতুন নতুন নিয়ম যুক্ত হচ্ছে, নতুন নতুন নিয়ম ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে ইউএসসিআইএস। তাই আমাদেরও চেষ্টা থাকে আপনাদেরকে সেসব নিউজের বা সেসব আপডেটগুলো আপনাদেরকে সবার আগে জানিয়ে দেওয়া, সে তথ্যগুলো যাতে আপনাদের যে অভিবাসন প্রক্রিয়াতে আপনারা একটি স্মুথলি চলতে পারেন বা আপনাদের আমেরিকান যে ড্রিম সেটি পূরণ করতে পারেন। আর আপনারা চাইলে আমাদের এই অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে পারেন। আমাদের এই অনুষ্ঠানে টেলিভিশনের যে স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন, অথবা আমাদের এই অনুষ্ঠান ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানে চাইলেও আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন, মতামত দিতে পারেন। আর আজ আমরা যে অনুষ্ঠানটি মূলত সাজিয়েছি, ইউএসসিআইএস এর বেশ কিছু নতুন নিয়ম হয়েছে, আসছে মেমোরান্ডাম আকারে। যেমনটি এখন থেকে ইউএসসিআইএস এর সব ফর্ম পূরণ করতে হবে অনলাইনে, যেটি 18 সেপ্টেম্বর থেকে আবার নতুন করে 18 আগস্ট থেকে সেটি কার্যকর হতে যাচ্ছে। সেই সঙ্গে রেফারেন্স অফ এভিডেন্স, যেটি আপনাদের কাছে হয়তো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের সময় ইউএসসিআইএস অফিসার চাইতো বা নতুন করে জমা দেওয়ার সুযোগ থাকতো, এখন অফিসার চাইলে নতুন করে না চেয়ে আপনার আবেদনটি ডিনাই করেও দিতে পারেন। এরকম অনেকগুলো ছোটখাটো বিষয় রয়েছে, সেই সঙ্গে নিয়মিত আপডেট তো আছেই। আর এইসব ব্যাপারে কথা বলতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন আপনাদের সবার প্রিয়, আমাদেরও প্রিয়, এই কমিউনিটির ইমিগ্রেশন সহ অ্যাক্সিডেন্ট কেস সহ নানা বিষয়ে যিনি বেশ দক্ষ অ্যাটর্নি মঈন চৌধুরী। মঈন ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ শান্তনু। মঈন ভাই, আমরা তো অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠান তো আমরা আসলে অভিবাসন নিয়ে কথা বলবো। অনুষ্ঠান শুরু করার আগে আপনাকে আবারও বিশেষ অভিনন্দন, কারণ আপনি শুধুমাত্র যে অভিবাসন আইনজীবী তা নয়, আপনি তার পাশাপাশি আপনি অ্যাক্সিডেন্ট সহ এগুলো তো কাজ করেন, এবং সম্প্রতি আপনি একটি বড় অঙ্কের ক্ষতিপূরণও আদায় করতে সমর্থন হয়েছেন, এবং সেটি একজন অভিবাসী না তার মাধ্যমেও আপনি সেটি আদায় করেছেন। আমরা সেই গল্পটাও শুনবো। সেটির পাশাপাশি আপনার কাছে ইমিগ্রেশনের কি আপডেট আছে সেটি জেনে আমরা আমাদের পরবর্তী ধাপে যাব। ধন্যবাদ। প্রথমেই শুরু করি গুড নিউজটা দিয়ে, যেটা আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় দেখেছেন। আমার একটা মামলা $2.65 মিলিয়ন ক্ষতিপূরণ আদায় করতে সক্ষম হয়েছে। এটা আমরা অহরহই মিলিয়নস অফ ডলার মামলা করে থাকি, উইন করি। দীর্ঘ 20 ইয়ার্স যাবত আমার ট্র্যাক রেকর্ড আছে। কিন্তু এটা হচ্ছে ইম্পর্টেন্ট এই কারণে, একটা টুরিস্ট ভিসায় এসে সে দুর্ঘটনায় আহত হয়েছিল। সেই ক্ষেত্রে অনেকেই ভাবতে পারে, অনেকেই দুর্ঘটনায় আহত হওয়ার পরে তারা কিন্তু চলে যায়, বলে যে আমার কি করব, চলে যায়। কিন্তু এই ক্ষেত্রে আমি সবসময় বলি, আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস যাই থাকুক না কেন, যদি এই দেশে আপনি কোনো ধরনের দুর্ঘটনায় আহত হন এবং ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হন, আমরা আপনার সেবায় নিয়োজিত এবং আমরা অ্যাটর্নিরা এই দেশে আপনাদের অধিকার সংরক্ষণ করতে প্রস্তুত। সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে যে কোনো দুর্ঘটনায় আহত হলে, ছোট হোক বড় হোক, একজন অ্যাটর্নির সাথে আমরা যারা অনেকদিন যাবত এই কাজগুলো করি এটা নিয়ে তাদের সাথে ডিসকাস করার পরে সিদ্ধান্ত নেওয়া। অনেকেই ভুলভাবে অপব্যাখ্যা করে জিনিসটা মনে করে যে একজন অ্যাটর্নির সাথে কথা বললে অন্য একজন অ্যাটর্নি যদি রেফার করি, আমরা ধরেন একটা নিউ জার্সি কেস, আমার নিউ জার্সি লাইসেন্স নাই, তো নিউ জার্সিতে যদি আমাদের পার্টনার আছে যারা তারা কাজটা করে, আমরা কিন্তু জয়েন্ট রেসপন্সিবিলিটি নিয়েই কাজ করি। অ্যাজ এন অ্যাটর্নি এট ল, আমি যদি একটা স্টেটের লাইসেন্স প্রাপ্ত হই, অন্য স্টেটের স্টেট ল অনুযায়ী ওই স্টেটের অ্যাটর্নিদের সাথে অফিসিয়ালি জয়েন্ট রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে পারি। এই ক্ষেত্রে ক্লায়েন্ট মনে করে যে একটা মঈন চৌধুরীর সাথে কথা বললাম, উনি হয়তো এক্সট্রা ফি নেবে না। এই ক্ষেত্রে আপনাদের ওপেন টু অল বলতেছি, পরিষ্কারভাবে জেনে রাখুন। যদি আমি অ্যাটর্নি হিসাবে যদি অরিগন স্টেটেও কিছুদিন একটা কেস করেছিলাম, ডেথ কেস, স্টেট অফ অরিগনে, সো আমরা জয়েন্ট রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করি। আপনাদের সুবিধা হচ্ছে আপনি লয়ার পাচ্ছেন, আমাকে পাচ্ছেন, এবং একটা বিগ যে দক্ষ একটা ফার্ম পাচ্ছে আমার পার্টনার, যে কেসটা আমি কন্টিনিউ মনিটর করতে পারি এজ এন অ্যাটর্নি এট ল, এজ জয়েন্ট রেসপন্সিবিলিটি হিসাবে। আপনাদের কিন্তু একটা পেনিও বেশি দেওয়া লাগছে না। স্টেট অনুযায়ী যে টাকাটা অ্যাটর্নি, যে কোনো অ্যাটর্নি নেওয়ার কথা, তার থেকে আমরা অ্যাটর্নি পার্টিসিপেশন ফি হিসেবে কাজ করি। আমার যেটুক কাজ করি কেসে সেটুক আমরা
ওই ফার্ম থেকে আমরা পাই, কিন্তু এইখানে আপনার একটা পয়সা এক্সট্রা নেওয়ার সুযোগ নাই। যদি কেউ বলতে পারে যে 2-3 জন লয়া একসাথে কাজ করার জন্য এক্সট্রা পে করতে হয়, এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা তথ্য। অনেককে বিভ্রান্ত করা হয়, বলে যে মঈন চৌধুরী এই নিউ জার্সি স্টেটের লাইসেন্স নাই, বাফালোর লাইসেন্স নাই, বা কানেক্টিকের লাইসেন্স, কানেক্টিকের পার্টনার হচ্ছে জন কেনেডি। তো সবাই বিভিন্ন স্টেটে আমাদের যে অফিসিয়াল যারা অ্যাসোসিয়েট তারা কাজ করে, এবং আমরা আপনাদের সুবিধার্থে মনিটর করতে পারি। আপনার স্বার্থ রক্ষার জন্য আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে থাকি। সো ক্লায়েন্ট ইজ ভেরি হ্যাপি। 2.6 মিলিয়ন বাংলাদেশের টাকায় হচ্ছে 33 কোটি টাকা। সো এটা কিন্তু একটা ছোট অ্যামাউন্ট না অনেকের জন্য, অনেকের জন্য বড় অ্যামাউন্ট। একসাথে অনেকে এত টাকা আমেরিকায় 20-40 বছর থাকলে একসাথে এত টাকা অনেকের দেখা সম্ভব হয় না। হ্যাঁ, ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ পেয়েছে, আপনারা ইনজুরির উপর ডিপেন্ড করবে এবং আদার পার্টির লায়াবিলিটির উপর ডিপেন্ড করবে। সো আমরা এই জিনিসটা খুব সরল সহজ মানুষকে বোঝার চেষ্টা করি যে আপনার অধিকারটা সংরক্ষণ করুন। এখানে আমার লাভ থেকে বেশি আপনাদের লাভ বেশি। আমি তো যে ফিটা নেবে সবার সাথে একই ফি, আমাদের এক্সট্রা কোনো ফি লাগে না এখানে। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আচ্ছা, না সেটি তো একটা ভালো সংবাদ বলছেন, কিন্তু সেটি তো গুলো একটা দিক ভালো সংবাদের, কিন্তু আমাদের অভিবাসনদেরও ভালো সংবাদের মাঝখানে কিছু কিছু কঠিন ডিসিশন নতুন করে যুক্ত হচ্ছে। যদিও বা আপনাদের অ্যাটর্নিদের ভাষায় সেগুলো আগেও ছিল, এখন হয়তো ইমপ্লিমেন্ট হচ্ছে অনেক স্ট্রংলি বা আগের চেয়ে বেশিভাবে। সেটি হচ্ছে বিষয়, যেমনটি এখন একটি নতুন বিষয় সামনে এসেছে যে রেফারেন্স অফ এভিডেন্স। অনেকে আবেদন করার পরে বিশেষ করে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের সময় বা ম্যারেজ বেসড গ্রিন কার্ডের সময় বা অন্য ইমিগ্রেশনের সময় কিছু তথ্য বা কোনো যদি ডকুমেন্ট ভুল থাকতো বা না জমা দেওয়া থাকতো, তখন হয়তো চাইলে ইউএসসিএস সেটি অনুরোধ করতে পারতো। এখন নতুন নিয়ম অনুযায়ী চাইলে ইউএসসিএস পুরো কেসটি ডিনে করে দিতে পারে। এটি আসলে আপনি কিভাবে দেখছেন এবং এটাতে আসলে কি ধরনের ইম্প্যাক্ট হতে পারে আসলে অভিবাসনে? ধন্যবাদ শান্তনু। আমি এই চেঞ্জটা খুব খারাপ ভাবে দেখছি না, কারণ আমেরিকার ব্রোকেন ইমিগ্রেশন সিস্টেম ফিক্স করার জন্য কিছু কিছু পদক্ষেপ নেওয়া উচিত। আমরা যদি ডাক্তারের কাছে যাই, আমরা কিন্তু আপনি একজন কম্পাউন্ডার বা একজন সাধারণ লোকের প্রেসক্রিপশন নিয়ে আপনি যেমন চিকিৎসা করবেন না, ইউ নিড এ ডক্টর। সেম ভাবে ইমিগ্রেশন একটা ল। সো এই লটা আমরা যারা অ্যাটর্নি আছে তারা কিন্তু এর দক্ষতার সাথে কাজ করে থাকি। সো যদি আপনি প্রথম দিকে, আমাদের খুব কম সংখ্যক কেসে আরএফই আসে, তো আপনারা যদি দক্ষ ব্যক্তির কাছে যান আরএফই আসার প্রয়োজন হয় না। ইমিগ্রেশন দেখতে পাচ্ছে যেগুলো ফলস ভুল ফাইলিং এর কারণে আরএফই গুলো আসে, কিন্তু আপনি যদি দক্ষ একজনের কাছে সঠিকভাবে ফাইল করেন তখন কিন্তু আরএফই আসার প্রয়োজন হয় না। তারপরেও ছোটখাটো ক্ষেত্রে আরএফই আসে যদি আপনি প্রপার ডকুমেন্টেশন না দিয়ে থাকেন, এটা খুব কম কেসে আসে। সো আমি অনুরোধ করব যারা অতীতে ভুল করেছেন বা করছেন, বর্তমানে যেহেতু ডাইরেক্টিভ আসছে এবং আপনারা জানেন, সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে আগেই যাচাই বাছাই করে নেবেন আপনি যার কাছে যাচ্ছেন সে প্রপারলি আপনার কাজটা করতে পারবে কিনা, জানে কিনা। যদি আরএফির কারণে আপনার ফাইলটা চলে যায়, কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলো আপনি রিডু করতে পারবেন, একবার ডিনাই হলে আপনি আরেকবার ফাইল করতে পারবেন। এবং এমন কিছু জিনিস আছে যেগুলো আপনার আর ফাইল করার সুযোগ নাই। যদি আপনার ভুল করে ফাইল করেন, পরে আপনি কিন্তু মহাবিপদে পড়ে যাচ্ছেন, আর নতুন করে ফাইল করার সুযোগ থাকে না, কিছু ডেডলাইনের বিষয়গুলো আছে। কিন্তু যেমন I-130 আপনার একবার ফাইল করলেন, আপনি এটা রিজেক্ট হইলো, আপনি নেক্সট ডেতে আবার নেক্সট উইক আবার ফাইল করতে পারবেন, এগুলো চলে। কিন্তু যদি আপনি দেখা যায় যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আপনি ফাইল করলেন, টাইম সেনসিটিভ, তার হয়তো স্ট্যাটাস ওভারস্টে হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি যদি ভুলভাবে ফাইল করেন আর আরএফপি দেওয়ার সুযোগ না থাকে, তখন কিন্তু আপনার স্ট্যাটাসটাই চলে যাবে। এটা সামান্য টাকা সেভ করার জন্য ইউ গাইজ আর টেকিং ভেরি বিগ রিস্ক। সো এই ক্ষেত্রে আমি বলবো, যদিও জিনিসটা অস্বাভাবিক মনে হচ্ছে অনেকের কাছে, কিন্তু যদি স্বাভাবিক হয়ে যাবে শর্ট টাইম, তার ইনস্ট্রাকশন যদি ফলো করেন এবং যদি আপনি দক্ষ একজনের কাছে যান, আমাদের মতো যারা সবসময় কাজ করি, হয়তো আপনি প্রবলেমটা ফেস করবেন না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মঈন ভাই, আমরা এতদিন ধরে দেখলাম, যদিও বা রিসেন্টলি রাজনৈতিক আশ্রয়ের আবেদন সহ অনেকগুলো আবেদন অনলাইনে হচ্ছে। অনেকেই আপনারা আগে যেমন অ্যানালগ পদ্ধতিতে মেইলিং এর মাধ্যমে সব ডকুমেন্ট পেপার ডকুমেন্ট পাঠানো হতো বা ফর্ম পূরণ করে পাঠানো হতো, এখন আবার আজকেই নতুন নিয়ম চালু করতে যাচ্ছে বা ইউএসসিআইএস এর ওয়েবসাইটে যেটি দিয়েছে যে এখন থেকে সব ধরনের ফর্ম অনলাইনে পূরণ করতে হবে। এই যে সব ধরনের ফর্ম অনলাইনে পূরণ করতে হবে, এটিতে আসলে
কি কোনো প্রবলেম হবে কিনা একজন আবেদনকারী, যদিও বা ইউএসসিএস এর তথ্য মতে তারা যেমনটা দাবি করছেন অনলাইনে ফর্ম পূরণ করলে যেটি সুবিধা তাদের জন্য, তাতে ফেক অথবা ফ্রড সেটিকে তারা রিট্রেট করতে পারবেন খুব ইজিলি। আপনি বিষয়টা কিভাবে দেখেন এবং অনলাইনে ফর্ম পূরণের স্টেপগুলো আসলে কি হতে পারে? কি তাকে কি সরাসরি একটা অ্যাকাউন্ট খুলতে হবে নাকি কিভাবে এটি করতে হবে? আপনারা তো অভিজ্ঞ আইনজীবী, জানার কথা। ধন্যবাদ শান্ত, সুন্দর প্রশ্ন করেছেন। কথা হচ্ছে অনলাইনে করার সুবিধা অসুবিধা দুইটা। সুবিধা হলো যারা অনলাইন প্রসেসটা বুঝে তাদের জন্য খুবই সুবিধা হলো যে তারা অনলাইনে যখন আপনি ফাইল করবেন শর্ট টাইমে কিন্তু আপনি জানতে পারবেন, রিসিভড হয়ে যাবে খুব কুইক, এবং ফলস ডকুমেন্ট তারা সাধারণত অ্যাকসেপ্ট করে না। আপনি যদি কোনো একটা ঘর যদি আপনি ফিল আপ না করেন, ইয়েস নো না দেন, তারা কিন্তু আপনার নেক্সট স্টেপে যেতে পারবেন না। ওয়াইজ ম্যানুয়ালি যদি আপনি করেন, আপনি ইয়েস নো একটা খালি রাখলেন, আপনার নিয়ে যাবে, পরে কিন্তু আপনার রিজেক্ট করার সম্ভাবনা থাকে আপনি যদি না বুঝেন। অনলাইনে যদি আপনি ফিল আপ করেন প্রশ্ন, যদি সব তথ্যগুলো দিয়ে থাকেন, তখন যদি আপনি না দেন তারা কিন্তু এটা নেবে না। যেই সব তথ্য অনলাইনে দিচ্ছেন, যদি একটা ফাইল যদি অ্যাকসেপ্ট করে, কোন ডকুমেন্ট যদি আপনি কমও দেন, এটা যদি তথ্য যদি নাও দেওয়া থাকে, কিন্তু অনলাইনে যখন অ্যাকসেপ্ট রিসিপ্ট যদি পেয়ে যান, দ্যাট মিনস আপনি মনে করতে পারেন ফাইলটা প্রপারলি ফাইল করা হয়েছে। কিন্তু তথ্য অনেকেই ভুল করে, ইয়েস নোর জায়গায় যদি ভুল হতেই পারে, বুঝার ভুল হতে পারে, খুব দুশ্চিন্তা থাকে। কিন্তু ফাইনাল স্টেপটা হচ্ছে অনেক ক্ষেত্রে ইন্টারভিউর সময় আপনি সবকিছু কারেক্ট করতে পারেন। অনেকে সিটিজেনশিপ নিয়ে যে প্রশ্নটা খুব বেশি আসে বর্তমানে, স্যার আমি ইয়েস এর জায়গায় নো দিয়ে দিচ্ছি, নর জায়গায় ইয়েস দিচ্ছি, কি করব? এই ক্ষেত্রে অ্যাডভাইস হলো আপনাদের কাছে, আমরা যখন অ্যাটর্নি এট ল হিসেবে আপনার পাশে যে বসা থাকি ইন্টারভিউর সময়, আপনাকে কিন্তু প্রথমে শপথ করায়। এই যে সব তথ্য কিন্তু সরকারের কাছে আছে, ইউএসসিএস এর কাছে আছে। তা আপনাকে শপথ করানোর অর্থ হচ্ছে এখন যা বলবেন সত্য বলবেন। আপনি হয়তো পেপারে ভুল ক্লিক করেছেন, কোনো সমস্যা নাই, শপথ করে যা বলবেন সেটাই তারা সত্য বলে ধরে নেবে, যেটা আপনি শপথ করে কথাগুলা বলছেন। অনলাইনে ডেফিনেটলি অ্যাকাউন্ট করতে হবে। আমরা কয়েক বছর যাবত অনলাইনে ফাইল করে আসছি, এটা খারাপ কিছুই না, কিন্তু এটা অভ্যস্ত হতে হবে। যদি কেউ প্রথম ভাবে জীবনে একটাই ফর্ম ফিল আপ করে এটা অনলাইনে করে, তার জন্য একটু সমস্যার তৈরি হতেই পারে। তবে এক্ষেত্রে উচিত হবে ছোটখাটো বিষয়ে আপনারা যদি ফ্যামিলিতে ইংলিশ জানা ছেলে মেয়ে অবশ্যই দেশে ইংলিশ জানে, তাদেরকে একটু হেল্প নিলে আপনারা করতে পারবেন। দেশে আমাদের ছেলের মেয়েরা খুবই স্মার্ট, তারা এগুলা খুব ইজিলি করতে পারবে। কিন্তু আপনার মনের ভাষাটাকে বোঝাতে হবে, তথ্যগুলা সঠিকভাবে দিতে হবে। আর যদি প্রফেশনাল কারো হেল্প নেন, অবশ্যই আপনার জন্য ভালো, কারণ এই কাজটা আপনি হয়তো জীবনে কখনো করেন নাই, এটা হয়তো প্রথম কাজ, এটাই আপনার জীবনের শেষ কাজ। সেই ক্ষেত্রে আপনি যদি প্রফেশনাল কারো হেল্প নেন, আপনার জন্যই ভালো। অনেক সময় দেখা যায় যে আপনি $500,000 জন্য এত রিস্ক নিচ্ছেন, পরে পুরো ফাইলটাই নষ্ট হয়ে যাচ্ছে। এক্সাম্পল দিচ্ছি এই কারণে, কারণ আমার অন্য স্টেট থেকে একজন কল দিল, সে তার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করছে, একবার সে চেকের জায়গায় মানি অর্ডার, একবার সে মানি অর্ডার দিল, কিন্তু দেওয়ার কথা হচ্ছে ক্রেডিট কার্ড দেওয়ার কথা, সে জানে না, সেই লটারি জানে, কিন্তু তারটা ফেরত আসছে। আবার সে কোথায় ভুল করেছে, মেডিকেল দেনায় ফর্ম দেনায় ফেরত আসছে। সেই ক্ষেত্রে এর ভিতরে আবার তার ওয়াইফের যে স্ট্যাটাসটা এক্সপায়ার হয়ে গেছে, এখন সে নিজেই পড়ছে বিপদে। তখন দুঃখ করে বলে, ভাই যদি $5,000 দিতাম আমার তো এই ওয়াইফ স্ট্যাটাস বেশিদিন হতো না। সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন, অনেকে আমরা মনে করি যে অনেক কিছু জানি, তারপরে কিছু বোঝার ভুল হতে পারে, ইন্টারপ্রিটেশন ভুল হতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের যদি দক্ষ অভিজ্ঞ কারোর সাথে কথা বলা, এটলিস্ট আপনি যদি নিজে এফোর্ড করতে না পারেন, কনসাল্ট করলে আপনার একটা ধারণা হবে, ইন পারসন বা অন দ্য ফোন কনসাল্ট করলে ধারণা হবে। পেইড কনসালটেশন ইজ প্রেফারেবল। তার মানে এটি একদিকে যেমন ভালো হচ্ছে, যেমন আপনি যেমনটি বললেন যে অনলাইনে ফর্ম পূরণ করতে গেলে যখন সাবমিট দিবে, যদি কোনো ঘর পূরণ না হয় বা কোনোটা এরর থাকে, তাহলে তাকে ওখানেই সতর্ক করার বা সঠিক করে ফেলার একটা সুযোগ দিয়ে হচ্ছে অনলাইনে, যেটি হয়তো অ্যানালগে হয়নি। তাই সব মানে জিনিস যে অনেক খারাপ তা না, কিছু খারাপের মধ্যেও ভালো জিনিস থাকে। মইন ভাই ধন্যবাদ। মইন ভাই, আরেকটা জিনিস, আমাদের অনেক দর্শকও আছেন, আমরা এটা নিয়েও অনেক প্রশ্ন আছে, নিব প্রশ্ন আমরা একটু পরেই, কিন্তু একটা জিনিস জানতে চাই যেটি আমাদের
আমাদের বেশিরভাগ অভিবাসীদেরই প্রশ্ন বা যারা ফ্যামিলি আছেন যে পারিবারিক অভিবাসন ভিসার পজের আসলে আপডেট কি, যে অনেকেই বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়াতে অথবা অনেকেই বিভিন্ন জায়গায় নানা রকমের তথ্য ছড়াচ্ছেন, যেটা মামলা হয়েছে, মামলা উঠে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, আসলে ব্যাপারটা কি? যদিও বা আপনি অনেকবার বলেছেন যে যেটি ঘটবে ইউএসসিআই সবাইকে জানিয়ে দিবে, কারণ এটি তো শুধু বাংলাদেশের জন্য না, এটি 75 দেশ সবার জন্য একই নিয়ম প্রযোজ্য। তারপরেও যদি আপনার কাছে কোনো আপডেট থাকে যদি একটু বলতেন আপনি। ধন্যবাদ। পজ নিয়ে আসলেই অনেকে অনেকভাবে কথা বলছে এবং এটা কিন্তু সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করছে এমন ভাবে, কেউ বলছে পজ আর নাই, কেউ বলছে পজ আছে, কেউ বলছে লিফট হয়ে গেছে। কিন্তু বাস্তবটা হলো কিছু কিছু রেসপন্ডেন্ট বা কিছু কিছু পিটিশনার তারা তারা ব্যক্তিগতভাবে কয়েক জায়গায় কয়েকটা স্টেটে তারা ডিস্ট্রিক্ট কোর্টে ফাইল করেছিল। রিসেন্টলি যে অমিত মেহতা যে ডাইরেক্টিভটা দিয়েছিল তার অর্ডারটা, এইখানে পজ তোলার ব্যাপারে সে লিফট করার ব্যাপারে সে কিছুই বলে নাই। তার জাজমেন্ট ছিল অনেক বড় জাজমেন্ট, 19 পেজের জাজমেন্ট। সেইখানে উল্লেখ করেছে যে এটা আনলফুল, কিন্তু পজ যে লিফট হয়েছে বা ইনজাংশন জারি করে নাই। কোন জাজ এই পর্যন্ত 75 কান্ট্রির যে উপর যে পজ দেওয়া আছে, সাসপেন্ড করা আছে ভিসা, ইমিগ্রেন্ট ভিসা, লিফট করে নাই। তার মানে পজ স্টিল অ্যাক্টিভ। তারা করেছে কি, যে সংক্ষুব্ধ ব্যক্তি উইথ ক্লিন হ্যান্ড, যাদের রেকর্ড ছিল খুবই ভালো, হয়তো এই লাস্ট ডেকেডে তারা কোনো ধরনের বা তারা আসার পর তারা কোনো ধরনের পাবলিক চার্জ নেয় নাই, কোনো মেডিকেড মেডিকেয়ার কোনো কিছু নেয় না, বা তারা যাদেরকে স্পন্সর করছে তারাও হয়তো কোনো ধরনের পাবলিক চার্জ নাই, তারা মামলা করেছিল এবং ডিস্ট্রিক্ট জাজ এটা বলেছে যে ওই স্পেসিফিক কেসটা তদন্ত করে যদি তারা কোয়ালিফাই করে ভিসা দেওয়া হোক। এটা হচ্ছে তাদের একটা জাজমেন্ট, কিন্তু এইটার বিরুদ্ধে আপিল হচ্ছে, কারণ হচ্ছে সরকার পক্ষ কোনো সময় চাইবে না যেটা এটা মানে লিফট হয়ে যাক একজনের জন্য। সো এই ক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে যদি আপনারা যদি চান আমরা আপনাদের পক্ষ মামলা করতে পারি ইন্ডিভিজুয়ালি, কিন্তু তার মানে এই না যে আপনারটা ভিসা দিয়ে দেবে। তারা বলে দিচ্ছে যে এটা দেখার জন্য যদি সে কোয়ালিফাই করে, এবং আপনি বুঝতে হবে আপনার যে অতীতে আপনি হয়তো মিস্টার এক্স, আপনি অতীতে আপনার শ্বশুরকে নিয়ে আসছেন, মা বাবাকে নিয়ে আসছেন, তারা কোনভাবে পাবলিক চার্জে ছিল কিনা, বা আপনি এমন কোন লোককে স্পন্সর করেছিলেন 5 বছর 10 বছর আগে, তারা পাবলিক বেনিফিট নিয়েছিল কিনা। সরকার চাইলে কিন্তু, আমিও কিন্তু আমার ফ্যামিলির থেকে স্পন্সর করে নিয়ে আসছিলাম, আমাদের যে ভাইদেরকে আমরা স্পন্সর করেছিলাম। আচ্ছা, এই যারা আসছে আমাদের পরবর্তী যারা আসছে আর কি, তাদের কাছে কিন্তু আমাদের প্রথম দিকে তারা কিন্তু সবাই কিন্তু যে মেডিকেড নেয় না এটা বলা যাবে না, সবাই যে ইমার্জেন্সি যায় না বলা যাবে না। সেই ক্ষেত্রে রেকর্ড তদন্ত করে দেখা, আপনি যদি ক্লিন হ্যান্ডে আসেন, আপনি যাদেরকে স্পন্সর করেছেন অতীতে তারা কোনো সময় পাবলিক চার্জ নেয়, আপনিও পাবলিক চার্জ নেয়, আমরা আপনার পক্ষে সংক্ষুব্ধ পিটিশন মামলা করতে পারি, আচ্ছা, যারা ভিসা দিয়ে দেবে। সেই ক্ষেত্রে লিফট পজ স্টিল অন, কাউকে ভিসা দিচ্ছে না এক্সেপ্ট যদি এরকম কাহিনী হয়ে থাকে। না সেটি আপনি ঠিকই বলছেন যে এখনো ভিসা পজ রয়েছে, অনেকেই অনেক রকমের কথা বলছে, যদিও বা আমরা কিছু গণমাধ্যমের তথ্য মতে যেমনটি জানতে পেরেছি বা বিশ্লেষণমূলক যে ইউএসসিএস নতুন মেমোরান্ডাম তৈরি করছে অভিবাসন ভিসার জন্য, পারিবারিক ভিসার জন্য, সেক্ষেত্রে $1,00,000 উপরেও বন্ড করার প্রস্তাব থাকতেও পারে, এমন প্রস্তাব চেষ্টা করছে। হয়তো বা সেটি যখন হবে, ঘোষণা হবে, তখন সবাই জানতে পারবেন। তবে এটা সত্য যে এই পজ উঠানোর আগে নতুন একটি মেমোরান্ডাম থাকবে, আনবে ইউএসসিএস, এটি মোটামুটি বিভিন্ন গণমাধ্যমের তথ্যে নিশ্চিত করা যায়। মঈন ভাই, আমাদের বেশ কিছু দর্শক আছেন এরই মধ্যে যোগ দিয়েছেন, আমাদের সঙ্গে কথা বলতে চান, আপনাকে প্রশ্ন করতে চান। আমরা একটু টেলিফোনে প্রশ্নগুলো নিয়ে নিই। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম গোলাম মোহাম্মদ সেলিম, আমি জিয়ারপাড়া একটি বলছি। হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আমি একটা জায়গায় জিজ্ঞাসা, আমার ওই সিটিজেনশিপ পরীক্ষা আমার মেয়ে গত ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করেছে, তারপর ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, মাত্র ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, কিন্তু পরীক্ষার ডেট আসছে না। আচ্ছা, মানে কার পরীক্ষার ডেট আসছে না, আপনার না আপনার মেয়ের? আমার মেয়ের। আচ্ছা, আপনার মেয়ের আবেদন করেছে কখন বললেন? ফেব্রুয়ারিতে। আচ্ছা, ফেব্রুয়ারিতে আবেদন করেছে, ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, কিন্তু এখনো পরীক্ষার ডেট আসছে না। তো আপনার প্রশ্ন কখন আসবে সেটি?
জি জি। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন আমাদের সঙ্গে। ধন্যবাদ। ইউএসসিআইএস রুলস অনুযায়ী তারা ফিঙ্গারপ্রিন্ট চেক করবে, ভেরিফাই করবে। যদি আপনি যে তথ্য দিয়েছেন ফিঙ্গারপ্রিন্ট যদি ক্লিয়ার থাকে, ডেফিনেটলি আপনাকে খুব শীঘ্রই ডাকবে। এখন ওয়েটিং টাইম খুব একটা বেশি নাই, তবে সার্ভিস সেন্টার বা ডিপেন্ড করে কোথায় আপনি ইন্টারভিউ পড়বে। এখানেও কিন্তু অনেকগুলো ইন্টারভিউ স্কেজুয়াল হয়। যারা নিউ ইয়র্ক স্টেটে বসবাস করে তাদের কিন্তু সাধারণত নিউ ইয়র্ক সিটিতে যারা বসবাস করে তাদের কিন্তু 3টা প্লেসে হয়। একটা হচ্ছে ফেডারেল প্লাজাতে হয়, আরেকটা হচ্ছে কুইন্সে হয়, এলআইসি তে, লং আইল্যান্ড সিটিতে। আর যারা লং আইল্যান্ডে বা জামাইকার একটু উল্টা সাইডে বসবাস করে, যারা ক্লোজ টু লং আইল্যান্ড, তাদেরটা হয় গিয়াতে হয়, লং আইল্যান্ডের সাফক কাউন্টিতে হয়। সো এক্ষেত্রে আপনারা কাউন্টি যেখানে ইন্টারভিউ হবে ওইটার স্কেজুলের উপর ডিপেন্ড করবে আপনার ইন্টারভিউটা কত তাড়াতাড়ি হবে। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে, আপনার ভয়ের কোনো কারণ নাই। ইউ হ্যাভ টু ওয়েট ফর ইউর ডেট। কিন্তু আপনারা একটা কথা মনে রাখবেন, কোনো সময় কোনো মিথ্যা তথ্য দেবেন না, কারণ সিকিউরিটি কোয়েশ্চেন গুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাভ ইউ এভার বিন ডিটেইনড, হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, হ্যাভ ইউ এভার কমিটেড এনি ক্রাইম ফর হুইচ ইউ আর নট বিন অ্যারেস্টেড। একটা প্রশ্ন থাকে, বাংলাদেশিরা সবসময় ভুল করি আমরা, আমাদের আবার প্রল করে এক্সপ্লেনেশন করে। একটা প্রশ্ন থাকে, হ্যাভ ইউ এভার ক্লেইম টু বি এ ইউএস সিটিজেন। এই প্রশ্নের উত্তর সব সময় হয় ন হওয়ার কথা। কিন্তু আমাদের বাংলাদেশিরা করে কি, ওরা যারা লিমিটেড ইংলিশ নিয়ে যারা কাজ করে, ওদেরকে হেল্প করতেছে, তারা বলে কি এটা প্রশ্ন ইয়েস হবে, আপনি তো আগে একবার পরীক্ষা দিয়েছিলেন, এটা তো ইয়েস হবে। ইয়েস লেখা দিলে দ্যাট মিন্স ইউ ডু নট কোয়ালিফাই ফর ইউএস সিটিজেনশিপ। আপনি আগেই বলতেছেন যে আপনি অতীতে সিটিজেনশিপ আপনি দাবি করেছিলেন, আর ওরা মনে করে পরীক্ষা দিয়েছিলেন কিনা। সেটা প্রশ্ন, এটা ইংলিশটা হবে আপনি, বাংলাটা হবে আপনি আমেরিকার কখনো নাগরিকত্ব দাবি করেছিলেন কিনা, এটা হবে নো। যদি ইয়েস, আবার ইয়েস লেখা বলে কি যে আমি তো একসময় পরীক্ষা দিয়েছিলাম এই জন্য ইয়েস বলছি। দিস ইজ নট দ্য পারফেক্ট ইন্টারপ্রিটেশন। ধন্যবাদ মঈন ভাই। আসলে আপনি তো একটা প্রশ্নের অনেকগুলো সম্পূরক উত্তর দিয়ে দিলেন। আশা করি অন্যরা যারা রয়েছেন তারা এটা খেয়াল করবেন। আমাদের আরো একজন দর্শক রয়েছেন। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি ফ্লোরিডা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলুন, আপনি শুনতে পাচ্ছি আপনাকে। আমার প্রশ্ন হচ্ছে, আমার আম্মুকে আমি 2013 সালে এখানে ইমিগ্রেশন ভিসা এনেছিলাম। সো এখন উনি প্রায় 10 বছর হয়েছেন উনি বাংলাদেশে আছেন, উনি আর আসেননি, ওনার গ্রিন কার্ডটা এক্সপায়ার হয়েছেন। এখন আমি কি করতে পারি আমার মার জন্য? আপনি আবার আনতে চাচ্ছেন ওনাকে? জি জি। আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন, আমাদের অ্যাটর্নি মহোদয় উত্তর দিবে। মঈন ভাই শুনতে পেলেন আপনি? ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন। অনেকের ক্ষেত্রে এরকম হচ্ছে, প্যারেন্টস একটু বয়স হয়ে যাওয়ার কারণে তারা ভাবে এই দেশে ভালো লাগছে না, তারা দেশে চলে যেতে চাচ্ছে। কিন্তু ল হচ্ছে আপনি 1 বছরের বেশি যদি দেশের বাইরে থাকেন উইদাউট রি-এন্ট্রি পারমিট, ইউ অ্যাবান্ডন ইউর গ্রিন কার্ড। আর গ্রিন কার্ড অ্যাবান্ডন হয়ে যায় তখন কিন্তু তারা আপনাকে রিটার্নিং রেসিডেন্ট হিসাবে আমেরিকা ঢুকতে দিতে পারে, যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি দেশে আপনার স্ট্যাটাসটা ছিল, আপনি দেশে ডোমিসাইল চেঞ্জ করেন নাই এবং আপনার ইচ্ছা আছে দেশে থাকার, কিন্তু আপনার বিয়ন্ড ইওর কন্ট্রোল আপনি এই দেশে আসতে পারেন না, এমন কোন আশ্চর্য ঘটনা ঘটেছিল আপনি এখানে আসতে পারেন না। রিটার্নিং রেসিডেন্ট হিসেবে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই ইউএস এমবেসি আপনার ইন্টারভিউ নেবে, দেখবে আপনি ট্যাক্স ফাইল করেছিলেন কিনা গত বছরের, বা আপনার মেডিকেটের যে হেলথ ইন্স্যুরেন্স অ্যাক্টিভ ছিল কিনা, গাড়ি আছে কিনা, বাড়ি আছে কিনা, সবকিছু সঠিক ছিল কিনা। তারা তো যদি ভেরিফাই করে দেখতে পারে আপনার ইন্টেনশনটা বাইরে, আপনার ইন্টেনশন থাকার কিন্তু বিয়ন্ড ইওর কন্ট্রোল আপনি থাকতে হয়েছে অন্য দেশে, তখন তারা আপনাকে একটা স্লিপ দিয়ে দেবে, আপনি এখানে আসতে পারবেন। কিন্তু যদি আপনি যে টাইমটা বলছেন এটা হচ্ছে 10 ইয়ার্স, ইজ ভেরি বিগ নাম্বার। এখানে কোনোভাবে আপনি রিটার্ন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই। আপনাকে তারা বলবে আপনি আবার অ্যাপ্লাই করে নিয়ে আসার জন্য। যদি অ্যাপ্লাই করে আনতে পারেন অথবা ট্যুরিস্ট ভিসা আপনি অ্যাপ্লাই করতে পারেন, আসার পর আপনি এখানে নতুন করে অ্যাডজাস্ট করতে পারবেন এজ ইউজুয়াল ভাবে। তার মানে এখন উনাকে এই ধরনের কেসে নতুন করে একেবারে পুরনো, মানে একেবারে নতুন ভাবে আবেদন করতে হবে এবং সেই নতুন আবেদন করতে হবে, প্রপার ওয়েতে বাংলাদেশ থেকে আসবে, অথবা এখানে যদি ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে পারে, উনি ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য একটা গুড ক্যান্ডিডেট, যেহেতু উনি এই দেশে থাকার ইচ্ছা নাই, তাকে ট্যুরিস্ট ভিসা তারা দিতে পারে যদি সে কোয়ালিফাই করে আর বুঝাইতে পারে যেখানে থাকবে না, তো ট্যুরিস্ট ভিসা আসতে পারে, আসার পরে সে অ্যাডজাস্ট করতে পারে চাইলে। আচ্ছা ঠিক আছে, কিন্তু অনলাইনে তো আসলে টেলিভিশনে সব প্রশ্ন উত্তরও দেওয়া যায় না। আপনারা অ্যাটর্নির সঙ্গে কথা বলা হয়, তার ডিটেলস আপনাকে বলতে পারবে। আমাদের আরো একজন দর্শক আছেন। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি শোন বলছি। প্রথমত ময়ন ভাই এবং টিবেনকে ধন্যবাদ।
আমার প্রশ্নটা হচ্ছে, আমি আমার ওয়াইফের জন্য ডিসেম্বর 2025 I-130 অ্যাপ্লিকেশন করেছি। আমার রিসিভিং ডেট আপনার ডিসেম্বর 14, 2025। এই মতো অবস্থায় আমি আর কোনো আপডেট বা কোনো লেটার কিছু পাই নাই, পাওয়ার কথাও না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এখন কি আমি K3 অ্যাপ্লিকেশনটা করার এলিজিবিলিটি কি মানে আমার আছে, আমি করতে পারি, বা এটা কোনো আমার হেল্প করবে কিনা? আচ্ছা, মইন ভাই শুনতে পেলেন আপনি প্রশ্নটি? Yes, ধন্যবাদ। আপনি ডেফিনেটলি K3 অ্যাপ্লাই করার জন্য গুড ক্যান্ডিডেট। K3 শর্তই হলো যে আপনার I-130 পেন্ডিং থাকতে হবে। আপনার I-130 পেন্ডিং থাকলে আপনি এবং বিবাহিত অবস্থায় যদি থাকেন, মেরিট হিসেবে আপনি K3 অ্যাপ্লাই করতে পারেন। এখানে একটু প্রবলেম হলো, এই জিনিসটা হচ্ছে, যদি আপনার এই I-130 পিটিশন পেন্ডিং যদি অ্যাপ্রুভ হয়ে যায়, যদি আগে অ্যাপ্রুভ হয়, তাহলে আপনার K3 ভিসার কোনো আর সুযোগ থাকবে না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে I-130 অনেক সময় নিয়ে অ্যাপ্রুভ হয়, সার্ভিস সেন্টারের উপর ডিপেন্ড করে। আপনি যদি চান আপনি K3 অ্যাপ্লাই করতে পারেন। K3 তে 12 থেকে 16 মাস লাগে। আপনার উচিত হবে আমাদের মতো দক্ষ কারো কাছ দিয়ে অ্যাপ্লাই করা, আপনি যেন টাইম সেনসিটিভ বুঝতে পারেন এবং আপনি যেন প্রপারলি ফাইল করতে পারেন। ধন্যবাদ আপনাকে। K3 ভিসার সুবিধা হলো এটা আপনার ইমিগ্রেন্ট ভিসা, নন ইমিগ্রেন্ট ভিসা, তো কোনো বার নাই বা কোনো পজ এখানে অ্যাপ্লিকেবল না। ধন্যবাদ দর্শক, আপনি আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। আপনাদের কে আছেন লাইনে, আপনি একটু নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। আমি হিউস্টন থেকে শামীম আহমেদ বলছি। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, আমি B1 B2 ভিসায় আপনার রিসেন্টলি আমেরিকায় আসছি, এবং আমার বোন 2009 সালে জুন মাসে আমার এফোর্ট ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিলেন। তো এখন আমার পিটি কারেন্ট। আচ্ছা, আমি কি এখন স্ট্যাটাস অফ অ্যাডজাস্টমেন্ট করতে পারবো? মানে এখান আমি এখান থেকে ইউএসএ থেকে। আচ্ছা, এবং স্ট্যাটাস অফ অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশন করার পরে আমার পরবর্তী স্ট্যাটাস কি হবে একটু জানালে উপকৃত হব। আচ্ছা, হ্যাঁ মইন ভাই, আপনি শুনতে পেলেন, বুঝতে পেরেছেন? ধন্যবাদ। আমি আপনার প্রশ্নের বেসিক উত্তর দিচ্ছি, তবে এই ক্ষেত্রে খুবই সেনসিটিভ। আপনারা জানেন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস নিয়ে ডোনাল্ড ট্রাম্প একটু তার নীতিমালা একটু ভিন্ন। তো আপনি চাইলে আমরা আগের নিয়মে যে করেছি অ্যাপ্লাই করা যায়। যদি কিন্তু আপনি একটা কথা মনে রাখতে হবে, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসে যদি আপনি করেন, আপনার তখন স্ট্যাটাস হবে যে আপনি ওয়ার্ক পারমিট পাবেন, আপনি সবই পাবেন এজ ইউজুয়াল, কিন্তু আপনি অপেক্ষা করতে হবে। কিন্তু কোনো কারণে যদি স্ট্যাটাসটা আপনার যদি আপনি যদি আনডকুমেন্টেড হয়ে যান অ্যাডজাস্টমেন্ট অ্যাকসেপ্ট করার আগে, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাকসেপ্টের আগে আপনি আনডকুমেন্টেড একদিনও থাকেন, আপনার কিন্তু সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি টাইম সেনসিটিভ এবং খুবই কেয়ারফুল থাকতে হবে এবং আপনার পজিটিভ সাইডগুলো দেখাতে হবে, কারণ ডুয়াল ইন্টেনশন একটা বিগ ফ্যাক্টর। আপনি যদি 3 মাস থাকার আগে যদি ফাইল করেন অ্যাডজাস্টমেন্ট, তখন তারা ডুয়াল ইন্টেনশন মনে করে, তারা আপনাকে, যেহেতু আপনি আসছেন টুরিস্ট ভিসা এসে অ্যাপ্লাই করছেন অ্যাডজাস্টমেন্ট, তারা এটা নেগেটিভ ভাবে দেখে। আপনার পজিটিভ ফ্যাক্টর গুলা অনেক ভালো করে তুলে ধরতে হবে। এই ক্ষেত্রে আপনার দরকার একজন অভিজ্ঞ অ্যাটর্নি অ্যাট ল। ধন্যবাদ। আমাদের আসলে আরো অনেক দর্শক রয়েছেন, আরেকজন দর্শক আছেন, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন আপনি। জি, আমি মাহমুদ হাসান বলছি। আমি আমার মায়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম I-130, আচ্ছা, এবং নভেম্বরের 24 তারিখে সেটা অ্যাপ্রুভাল হয়েছে। এখন কথা হচ্ছে যে আমি জানুয়ারিতে ওনার পি এন্ড ভিসিতে দিয়ে দিয়েছি, কিন্তু এখন ওনাকে নিয়ে আমি মে মাসের 22 তারিখে টুরিস্ট ভিসায় আমেরিকা নিয়ে আসছো। আমার আচ্ছা। প্রশ্নটা হচ্ছে, ওনাকে কি এখন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করা যাবে আমেরিকা থেকে? আচ্ছা, আবার বলেন তো কি বলেন, উনি বর্তমানে আমেরিকাতে আছে তাই হ্যাঁ তো? উনি আবেদন করেছিল, হ্যাঁ উনি এখন আমেরিকাতে আছে টুরিস্ট ভিসায়, এবং উনি এখন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে চায়, এটা করা যাবে কিনা? তো উনার ভিসা, উনার যে স্টেট I-94 কতদিন পর্যন্ত ভ্যালিড জানতে হবে, কবে I-94 শেষ হবে? নভেম্বরের 24 তারিখ পর্যন্ত, নভেম্বরের 22 তারিখ। ওকে, আপনি 3 মাস পরে চাইলে পারবেন, যদি আপনি সিটিজেন হয়ে থাকেন আপনি ডেফিনেটলি পারবেন। কিন্তু আপনার এই জন্য আবারও বলছি, আপনার পজিটিভ ফ্যাক্টর গুলা তাদেরকে বুঝাতে হবে, কেন আপনি
এখানে অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন, কেননা সে বাংলাদেশে যেতে পারবে। ধন্যবাদ মঈন ভাই। আমাদের ফেসবুকে অনেক দর্শক প্রশ্ন করেছেন, আমি একটু প্রশ্নগুলো নিচ্ছি। আপনাকে অনেক প্রশ্ন যেহেতু আছে, আপনিও এভাবে উত্তর দিবেন আশা করি। নাদির হোসেন উনি বলছেন উনার অ্যাসাইলাম কেস 7 বছর থেকে বিআইএতে পেন্ডিং আছে, এই মুহূর্তে উনি কি ম্যান্ডামাস করা উচিত নাকি অপেক্ষা করা উচিত? আপনি ভাইয়া উল্টা কথা বলছেন। এক মানুষে এখন মানুষের ইন্টারভিউ চায় না, আপনি যাচ্ছেন তাড়াতাড়ি ইন্টারভিউ করতে, আপনার এমনি ডাক চলে আসবে, ডোন্ট ওয়ারি, খুব সহজ আপনার ডাক চলে আসবে। মানে মানে আপনি বলছেন অপেক্ষা করাটাই ভালো? হ্যাঁ, অনেকে তো ইন্টারভিউ চাচ্ছে না, এখন ইন্টারভিউ হলেই তো সে তো জানে অল অ্যাসাইলাম কেস, আমরাও জানি কি ধরনের অ্যাসাইলাম কেস। আচ্ছা, আরেকজন মোহাম্মদ রব উনি বলতেছেন $100 পেমেন্ট কি এখনো প্রযোজ্য আছে যারা অ্যাসাইলাম করেছে তাদের জন্য? সবার জন্যই প্রতি মাসে প্রতি বছরে জাস্ট আপনি $100 দিতে হবে, ইয়ারলি ফি দিতে হবে। এটা যদি কেউ না দিয়ে থাকেন ইমিডিয়েট দেন, আপনার নালে কেস অটোমেটিক কোর্টে চলে যাবে। আচ্ছা, আরেকজন বলছেন উদ্দিন মোহাম্মদ তুহিন, উনি বলছেন সেপ্টেম্বর 18 তারিখ 2026 যে পাবলিক চার্জ বন্ড ইমপ্লিমেন্ট হবে, তখন কি ভিসা পজ উঠে যাবে? আর ইন্টারভিউ যারা দিয়েছে তারা কি এই বন্ডের আওতায় পড়তে যাচ্ছে? বন্ড তো এখনো শুরু হয় নাই, এটা যদি শুরু হয় আপনারা জানবেন, সবাই জানবে। আর বন্ড হলে এটা আমরা মামলা করব, কারণ এটা আনইউজুয়াল, এটা আনঅ্যাকসেপ্টেবল। $1,00,000 বন্ড দিয়ে কেউ আমেরিকায় আসার সম্ভাবনা নাই, কারণ পরিবারের সাথে থাকতে চায়, হাজবেন্ড তার ওয়াইফকে নিয়ে আসবে। আপনি লজিকটা বুঝেন, আপনি হয়তো $1,00,000 মাসে বছরে ইনকাম করেন, কিন্তু আপনি এট দা এন্ড আপনার থাকে কত? সেভিংস থাকতে লাগবে 5 বছর 10 বছর কাজ করে, তারপর আপনার বিয়ের স্বপ্ন দেখতে হবে ভিন্ন দেশ থেকে বিয়ে করে আনতে গেলে। এটা খুবই আনঅ্যাকসেপ্টেবল এবং খুবই ইনহিউম্যান। এটার বিরুদ্ধে আমরাই তো মামলা করব। আর জন প্রতি 1 লাখ যদি কারো পরিবার 5 জন থাকে, তার মানে $5,00,000। এটা এগুলা সম্ভব না, এটা কোর্টে মামলা হবে, এগুলো সুপ্রিম কোর্ট পর্যন্ত করা হবে। তারপর সুপ্রিম কোর্ট ডেফিনেটলি তারা এটা সদর দৃষ্টি দেখে, তারা এটা জনগণের পক্ষে রায় দেবে বলে বিশ্বাস, আমাদের বিশ্বাস। ধন্যবাদ মঈন ভাই। আমাদের আরেকজন দর্শক শামীম উনি জানতে চেয়েছেন লাস্ট মান্থ ইন্টারভিউ স্কেজুয়াল এপ্রিলের 2022-এ ওনার ইন্টারভিউ স্কেজুয়াল হয়েছিল, আবেদন করেছিল, লাস্ট মান্থ ওনার স্কেজুয়াল হয়েছে এবং উনি ফ্যামিলি ক্যাটাগরি 3 ম্যান ব্যাগ। দুঃখিত শামীম, আপনার আসলে প্রশ্নটি আমরা বুঝতে পারছি না, আপনি পরিষ্কারভাবে যদি লিখতেন আমরা সেটা উত্তর দিতে পারতাম। আচ্ছা, আরেকজন বলছেন সেলিম, উনি বলছেন কেস ফর্মের যে স্টেটাস, মানে কিভাবে আপনার সঙ্গে তারা যোগাযোগ করবে অন্যান্য স্টেট থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা? যোগাযোগ করা খুব ইজি, moinlaw.com, ওইখানে moinlaw.com, আর আমার নাম্বার তো সবসময় দেওয়া থাকে, টিভিএন থেকে সবসময় পাবেন 917-282-9256, এটা নিউ ইয়র্কের নাম্বার। 1866 moinlaw, জেল থেকে যারা কল দেয় 1866 moinlaw তে কল দিতে পারে, এটা টোল ফ্রি। এবং আমরা জাস্ট প্রেফার করি before you talk text us first, so I handle the schedule by myself. টেক্সট করলে আমরা রেসপন্স করি এবং ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। আরেকজন আমিনা বেগম উনি বলছেন I-30 পিটিশন স্পাউস ভিসায় অ্যাপ্রুভাল হতে কত দিন লাগে? ধন্যবাদ। অ্যাপ্রুভাল হতে সাধারণত 9 মাস লাগার কথা, কিন্তু বিভিন্ন সার্ভিস সেন্টারে এমনকি 3 বছর 4 বছর লাগতেছে। এই ক্ষেত্রে আপনারা এক্সপ্লোর করার চেষ্টা করবেন, ওটা কন্টিনিউ চিঠি লিখতে পারেন, আমরা আপনাকে সহায়তা করতে পারি। আচ্ছা, আরেকজন স্পর্শিয়া উনি জানতে চেয়েছেন K3 ভিসার জন্য কি বাংলাদেশ থেকে ভিসা দেয়া হয়? ইয়েস, K3 ভিসা ডিজাইন করা হয়েছে, আপনাকে বিবাহিত হতে হবে এবং আপনার I-130 পেন্ডিং থাকতে হবে। যদি সব কোয়ালিটি সব যদি আপনি ডকুমেন্ট কোয়ালিফাই করেন, আপনাকে অবশ্যই ভিসা দেওয়া হবে, কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু কাম উইথ ক্লিন হ্যান্ড। আচ্ছা, আমাদের টেলিফোনে আরো দর্শক আছেন। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমি ইংল্যান্ড থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুনতে বলুন। হ্যালো, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। আমার গ্রিন কার্ড, বাট আমি জুরি ডিউটির নোটিশ পেয়েছি, এর জন্য আমার কি করা উচিত? আচ্ছা, আপনি গ্রিন কার্ড হোল্ডার কিন্তু আপনি জুরি ডিউটির জন্য নোটিশ পেয়েছেন, কি করা উচিত? মঈন ভাই, এটা আপনি এই প্রবলেম অনেকেরও আছে, অনেকে এই। ধন্যবাদ। এটা খুবই স্বাভাবিক প্রবলেম। আমেরিকায় যখন আপনারা ঢুকেন তখনই কিন্তু আপনাদেরকে ডাটাবেসে নাম চলে যায়, আপনি যেই কাউন্টিতে থাকেন সেই কাউন্টি লিস্টেও চলে যায়। অনেকেই বলে আমেরিকায় ইনফরমেশন শেয়ার করে, শেয়ার অটোমেটিক চলে যায়, তারা কাউন্টি লিস্ট থেকে তাদের কাছে আপনার
স্ট্যাটাসটা দেওয়া হয় না, তাদের কাছে শুধু মেইলিং চার্জ লিস্টটা দেওয়া হয়। তারা আপনাদেরকে কন্টিনিউ মেইল করবে এভরি মান্থ, যা রেসপন্স দেওয়ার আগ পর্যন্ত, যে আপনি জুরি ডিউটিতে আসেন। আপনি যদি রেসপন্স না দেন তখন তারা একসময় আপনাকে সামন ইস্যু করবে। সামন ইস্যু করলে ইউ মাস্ট হ্যাভ টু গো। সো এই সামন ইস্যু করার আগে আপনারা করবেন কি, যখন চিঠিটা আসে তখন আপনারা ইউ আর নট এ ইউএস সিটিজেন ওইখানে ক্লিক করবেন এবং আপনার গ্রিন কার্ডের কপি দিয়ে পাঠিয়ে দিবেন। তখন আপনাকে সিটিজেন হওয়ার আগ পর্যন্ত আর ডাকবে না, কারণ জুরি ডিউটি ইজ ম্যান্ডেটরি ফর ইউনাইটেড স্টেটস সিটিজেন। ওটা সিটিজেনের রাইটস এবং ডিউটি, আপনার অধিকার এবং কর্তব্য দুইটাই। আপনারা ভাগ্যবান যে আপনার বিচারকের ভূমিকা পালন করবেন এখানে। জুরিরা হচ্ছে এক বিচারকের ভূমিকা পালন করে এখানে, তারা রায়ে অংশগ্রহণ করে। সেই ক্ষেত্রে পাওয়া মানে সৌভাগ্য, কিন্তু আপনারা ইংলিশ যদি না জানেন, আপনি এক্সকিউজ, সিটিজেন হলে তো অবশ্যই আপনি ইংলিশ জানতে হবে। গ্রিন কার্ড থাকলে বা অন্য কোনো স্ট্যাটাস থাকলে, এমনকি যারা ওয়ার্ক ফ্রমে তারাও স্ট্যাটাসটা পায়, আপনি জাস্ট স্ট্যাটাস দিয়ে দেবেন যে আমরা নাগরিক না, দেন দে উইল এক্সকিউজ ইউ, ভয়ের কোনো কারণ নাই। ধন্যবাদ মহিন ভাই। আমাদের আরেকজন দর্শক জানতে চেয়েছেন, উনি বলছেন ওনার অ্যাসাইলাম ইন্টারভিউ হয়েছে প্রায় 7 মাস হতে চললো, এখনো কোনো ডিসিশন দেয়নি, উনি কি করতে পারেন? আপনি অপেক্ষা করাই উচিত। আপনি কাউকে তড়িঘড়ি করে যদি সিদ্ধান্ত দিতে বলেন, আমার সিদ্ধান্ত জানিয়ে দাও, তার মানে তারা আপনাকে কোর্টে পাঠিয়ে দিতে পারে। লেট দেম রিভিউ ইউর ফাইল। এটা তার আর কিছু নাই। আপনার পক্ষে দিব তো গ্যারান্টি নেই যে আপনার পক্ষে দিতে কেউ বাধ্য না। তারা আপনাকে যদি বিশ্বাস করে, আপনার পক্ষে বিশ্বাস না করার আপনার যে কোর্টে পাঠিয়ে দেবে, এটা আপনি অপেক্ষা করতে পারেন। যদি তারাও থাকে, আপনি নোটিশ পাঠাতে পারি আমরা। আচ্ছা, আমাদের আরেকজন জাহিদ শিকদার জানতে চেয়েছেন, I-130 অ্যাপ্রুভাল পেতে টাইমলাইন এখন কয় মাস লাগছে প্লিজ জানাবেন। উনার 17 মানে প্রায় 18 মাস রানিং, এখনো অ্যাপ্রুভাল পায়নি, উনি কি করবেন? আপনার উচিত হবে একটা নোটিশ পাঠানো। আপনি পাবলিক ইনকোয়ারি করতে পারেন, অথবা আপনি অ্যাটর্নির মাধ্যমে নোটিশ পাঠাতে পারেন। যে সার্ভিস সেন্টার আছে সার্ভিসের নোটিশ পাঠালে তারা একটু ডেফিনেটলি বিবেচনা করবে, কিন্তু গ্যারান্টি না যে খুব কুইকলি আপনাকে দিয়ে দেবে। আচ্ছা, এমডি মোল্লা উনি জানতে চেয়েছেন, ওনার 2 বছরের কন্ডিশনাল গ্রিন কার্ড ছিল, 2025 সালের নভেম্বর 30 তারিখে পার্মানেন্ট গ্রিন কার্ডের জন্য আবেদন করেছিল। পরে 48 মাসের মেয়াদ বৃদ্ধি করে একটা চিঠি দিয়েছে। এখন ওনার প্রশ্ন, এই কাগজ নিয়ে মানে যেটি এক্সটেন্ড করেছে সেটি নিয়ে উনি দেশে যেতে পারবে কিনা? ধন্যবাদ। আমরা বর্তমানে আপনাদেরকে সুপারিশ করি ট্রাভেল না করার জন্য, কিন্তু হ্যাঁ, যদি আপনার খুবই প্রয়োজন হয় ট্রাভেল করার, ডেফিনেটলি পারবেন। এটাই আপনার প্রমাণ যে আপনি I-751 অ্যাপ্লাই করেছেন। এটা গ্রিন কার্ডের সম্পূরক। কিন্তু আমরা আপনাকে অনুরোধ করব, আপনার পাসপোর্টে একটা I-551 স্ট্যাম্প দিয়ে দিবে। প্রতি বছর স্ট্যাম্পটাতে আপনি ইনফো পাসে অ্যাপয়েন্টমেন্ট করে যাবেন, টিকিটের কপি দেবেন, তারা আপনাকে স্ট্যাম্প দেয়া দিলে আপনার ভয়ের কারণটা কম। কারণ হচ্ছে বহির্বিশ্বে অনেক এয়ারপোর্টে অফিসাররা হয়তো আপনাকে এটা বুঝবে না। সেই ক্ষেত্রে আপনার উচিত হবে পাসপোর্টের স্ট্যাম্প নিয়ে যাওয়া। আচ্ছা, আরেকজন হচ্ছে এমডি সুমন, উনি জানতে চাচ্ছেন, উনি আমেরিকান সিটিজেন, উনি ওনার ওয়াইফ এবং বাচ্চার জন্য অ্যাপ্লাই করেছে, দুটো রিসিভ লেটারও এসেছে উনি যেমনটি বলছেন, কিন্তু সেখানে ডেট অফ বার্থ ভুল আসছে। এখন উনি কি করবেন, এটাতে কোনো সমস্যা হবে কি না? আপনি যে কোনো তথ্য যদি ভুল আসে, অবশ্যই আপনি যখন জানবেন তখনই কারেক্ট করার চেষ্টা করবেন। আপনি নিয়মিতভাবে চিঠি লিখবেন, অথবা অ্যাটর্নি বা পরিচিত যারা কাজ জানে তাদের মাধ্যমে আপনি USCIS কে জানাবেন যে প্রপার বার্থ সার্টিফিকেট কপি দেবেন। তারা যে ভুল করেছে এটা বোঝাতে সক্ষম হলে তারা ফিক্স করবে। আচ্ছা, মহিন ভাই, এর আগের যে উত্তরটা আপনি দিয়েছিলেন, উনি আবার জানতে চেয়েছে যে আপনি বলেন একটা নোটিশ পাঠানোর জন্য, ওনার অনেক লম্বা সময় 18 মাস অপেক্ষা করছে, অ্যাপ্রুভাল পায়নি। কি নোটিশ পাঠাবে উনি, কি ধরনের নোটিশ পাঠাবে, সেটা কি আপনাদের সঙ্গে যোগাযোগ করবে না অন্য কোনো ফর্ম আছে? আপনি যে নোটিশটা পাঠাবেন, আপনি পাবলিক ইনকোয়ারি করতে পারেন, অথবা একটা লিগ্যাল নোটিশ পাঠাতে পারেন, নিজে একটা চিঠি লিখতে পারেন যে কেন আপনাদের দেরি হচ্ছে। কিন্তু বিভিন্ন সার্ভিস সেন্টারের যে প্রসেস টাইমটা ডিফারেন্ট হয়। আপনার কোন সার্ভিস সেন্টার আমি জানি না, কিন্তু সার্ভিস সেন্টারের লেংথি টাইম অনেক সময় প্রয়োজন হয়। আচ্ছা, আরেকজন হচ্ছে দেওয়ান মালিক, উনি জানতে চেয়েছেন, I-730 ফ্যামিলি পিটিশন অ্যাপ্রুভ হওয়ার পরে বাংলাদেশ থেকে অ্যাজাইলি ও রিফিউজি হিসেবে আমেরিকা এসে 1 বছর পর উনি I-485 গ্রিন কার্ডের আবেদন করেছে। তারপরও প্রায় 17 মাস হয়ে গেছে। আর কতদিন অপেক্ষা করতে হবে গ্রিন কার্ডের জন্য, আর নতুনভাবে কোনো ইন্টারভিউ দিতে হবে কিনা? ধন্যবাদ। এটা আপনাকে ডেফিনেটলি অপেক্ষা করাই শ্রেয় বর্তমান প্রেক্ষাপটে। কারণ আমি এই জন্য বলি
যারাই হয়তো অ্যাসাইলামের গ্রিন কার্ড পায় নাই বা গ্রিন কার্ড প্রাপ্তির অপেক্ষায় আছে, অনেক সময় দেখা যাচ্ছে ম্যান্ডামাস ফাইল করার কারণে আমার কাছে প্রচুর কল আসে। তখন আমি দুঃখ বোধ করি যে আপনি কেন এই ম্যান্ডামাসটা ফাইল করতে গেলেন। আমরা শুধু সাকসেস স্টোরি শুনি, কিন্তু এইসব লোকগুলোর কান্না কেউ শুনে না। তাকে বলা হচ্ছে ম্যান্ডামাস করলেই তার গ্রিন কার্ড চলে আসবে, সে 4,000-5,000 টাকা দিল, ম্যান্ডামাস করলো, তার কোয়েস্টটা আবার পাঠায় দিল ইমিগ্রেশন কোর্টে, তোমারটা আমরা যাচাই বাছাই করে দেখে আবার ধরা পড়লো তার আগের সব ডকুমেন্ট ছিল ফেক। এটা হচ্ছে কান্নাকাটি হচ্ছে। আমি এই জন্য সবসময় বলি কি, সবার জন্য এক অপশন না। অ্যাসাইলাম কেসগুলো আমরাও জানি, বাংলাদেশে অ্যাসাইলাম কেসগুলো কতটুকু স্বচ্ছ আপনিও জানেন, আমিও জানি, কিন্তু এই ম্যান্ডামাসের নাম করে কত লোকের যে গ্রিন কার্ড সর্বস্ব নষ্ট হচ্ছে এটাও আমি জানি। সেই ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন, আইনের আশ্রয় নেবেন। ইউ হ্যাভ টু কাম উইথ ক্লিন হ্যান্ড। আপনি যদি স্বচ্ছ না হন, আপনি স্বচ্ছ বিচার পাবেন না। এটাই হচ্ছে আইনের ধারা। মঈন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আসলে আপনাকে অনেক বেশি প্রশ্ন করা হয়েছে, আমাদের আরো দর্শক রয়েছেন। সাধারণত আপনাকে পেলে যেটি হয়, অনেক প্রশ্ন থাকে এবং সঠিক পরামর্শ দিয়ে থাকেন। আপনাকে সেজন্য আবারও বিশেষ ধন্যবাদ টিবিএন এর পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ, টিবিএনের সাথে থাকবেন। দর্শক, সেই সঙ্গে আপনাদেরও বিশেষ ধন্যবাদ। আর যেমনটি আমাদের অ্যাটর্নি মহোদয় বললেন যে আপনারা সতর্ক থাকেন। এখন যে প্রেক্ষাপট, তাড়াহুড়ো করা যাবে না। যদি যারা অপেক্ষায় আছেন, আসলে অপেক্ষা করতেই হবে, অপেক্ষার বিকল্প নেই, কিন্তু আপনারা এমন কিছু করবেন না যে অপেক্ষাটা আপনাদের জন্য দুঃসহ স্বপ্ন বা দুঃসহ বেদনা হয়ে আপনাদের সামনে আসে। তাই আপনারা কাগজপত্র নথি জমা দেওয়ার ব্যাপারে সতর্ক থাকেন এবং যারা অপেক্ষায় আছেন কিছুটা অপেক্ষা করুন খানিকটা, কারণ মেঘ এক সময় কেটে যাবে, ঠিকই সূর্য উঠবে, রোদ আসবে। তাই আপনাদেরও স্বপ্ন পূরণ হবে, সেই প্রত্যাশা আমাদেরও থাকলো। আজ এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।